নমস্কার, আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে আজকের আরো একটি নতুন প্রতিবেদনে। আর আপনাদের সঙ্গে এই প্রতিবেদনে আলোচনা করব গতকাল পশ্চিমবঙ্গের আরো দুই জায়গা থেকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের খবর এসেছে। হ্যাঁ, নতুন বিজেপি এবং তৃণমূল বিজেপির মধ্যে সে কি ভয়ঙ্কর মারামারি, এবং বারাসাতের বিজেপি সভাপতিকে কার্যত প্রকাশ্যে মার খেতে হলো নব্য বিজেপিদের হাতে। আমি দেখাবো সেই দৃশ্য আপনাদেরকে। সাথে সাথে এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো একসময় অর্জুন সিং এর মুখোমুখি হয়ে দাঁড়ানো সেই বনিকে গতকাল পুলিশ গ্রেপ্তার করেছে, এবং পুলিশ গ্রেপ্তার করার পরে যখন গ্রামে তাকে নিয়ে গিয়ে কোমরে দড়ি পরে ঘোরানো হলো সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। কে এই বনি, যারা ভুলে গিয়েছেন পুরনো দৃশ্যও আপনাদের সামনে তুলে আনবো। সমস্ত কিছু বিষয় আপনাদেরকে দেখাবো। এবং বিজেপির সাংসদ সৌমিত্র খাঁয়ের এক বক্তব্যে শোনা গেল যে তৃণমূল কংগ্রেসের কতজন সাংসদ আগামী দিনে বিজেপিতে আসতে পারে, সেই দৃশ্যও আমি আপনাদেরকে দেখাবো। এই সমস্ত কিছু বিষয় নিয়ে থাকবে আজকের এই এপিসোড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই কিউআর কোডটি হোয়াটসঅ্যাপ চ্যানেলের স্ক্যান করে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। রাজ্য বিজেপির কিন্তু একটা অশান্তি দেখা যাচ্ছে। বিজেপি এই সবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে। 15 বছরে তৃণমূল কংগ্রেসের আমলে তো আমরা ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্বের কথা শুনেছি, ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্বের কথা বিভিন্ন টেলিভিশন মিডিয়াতে দেখেছি, কিন্তু বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব টেলিভিশন মিডিয়ার মধ্যে আপনারা না দেখতে পারলেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপকভাবে দেখা যাচ্ছে। আর গতকাল এমনই এক চিত্র উঠে এলো বারাসাত থেকে। বারাসাতের বিজেপির জেলা সভাপতি, তাকেই নব্য বিজেপিরা কার্যত রাস্তায় ফেলে এমনভাবে পেটাপিটি করলেন যে দৃশ্য আপনাদেরকে দেখানো যাবে না, কিন্তু তার পরের দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। বারাসাতে বিজেপির দুই গোষ্ঠী, নতুন বিজেপি এবং পুরনো বিজেপির মধ্যে কি লড়াই, এবং সেখানে তাদের জেলা সভাপতি কিভাবে পাঞ্জাবি ছিঁড়ে দেওয়া হয়েছে তার সেই দৃশ্য দেখুন। মধ্যরাতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বারাসাতের হৃদয়পুর এলাকা। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা অঞ্চল। পুলিশের সামনেই চলে বেধড়ক মারপিট ও সংঘর্ষের অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রে খবর, হৃদয়পুর স্টেশন সংলগ্ন একটি ক্লাবের দখল নিয়ে বিজেপির আদি ও নব্য দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। হৃদয়কে যে কাজ ছিল সব মিটিয়ে বিধায়ক বাড়ি যাচ্ছে, আমাদের হুট করে হৃদয়পুর দিয়ে খবর এলো আমাদের সক্রিয় কার্যকর্তা হৃদয়পুরে স্টেশন থেকে বাড়ি যাচ্ছে। সেই পথে তৃণমূলের দুষ্কৃতীরা, যারা ভোটে হারার পরও তাদের দুষ্কৃতি কর্ম ছাড়েনি, আমরা ভালো মানুষকে দেখে তৃণমূলকে যারা বাড়িতে রয়েছে তারা আজকে আমাদের বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করেছে, তাকে মারার মতন আক্রমণ করেছে। সে মৃত্যুসজ্জায় মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে, সেই ছেলেটা আমাদের যুব ছেলে ভেতরে রয়েছে। তারা সাহস পেল কি করে? তারা তো তৃণমূল করে, তারা সাহস পেল কি করে? অস্ত্র পেল কোথা থেকে? ভোজালি ন্যাপলা পেল কোথা থেকে? পুলিশ প্রশাসনকে বলেছি, পুলিশ প্রশাসন তদন্ত করছে। এর কোনো ছাড় হবে না, এর কোনো ছাড় হবে না। এই নেতৃত্ব কে দিল? কি একটা অভিযোগ করছে আপনাদের কর্মীরাই যে রাজ্য জেলা সভাপতির বিরুদ্ধেই আঙুল তুলছে। এই ব্যাপারে সত্যি কোনো কিছু জানা নেই, কোনো কিচ্ছু জানা নেই। বিশ্বাস করুন, এই ছেলেদেরকে বাঁচাতে হবে, তাকে তার মায়ের কোলে ফেরাতে হবে। এটা আমাদের মুদ্রা কথা, এছাড়া কোনো কথা নেই। তাকে মায়ের কোলে ফেরাতে হবে, তাকে বাঁচাতে হবে, এছাড়া কোনো কথা নেই। লোকজন নিয়ে আমাদের উপর হামলা করাচ্ছে। শঙ্কর চ্যাটার্জি সাথে অনুপর আর জয় মন্ডলকে নেতা বানিয়েছে। যুবরাজ শুভঙ্কর সিং যুবরাজ, অভিষেক ব্যানার্জির পর শুভঙ্কর সেন যুবরাজ, ও আজকে টিএমসি ছেলেদের নিয়ে আজকে আমাদের উপর হামলা করাচ্ছে। যারা পুরানো বিজেপি পতাকা লাগানোর লোক ছিল না, তাদের উপর হামলা করাচ্ছে এই শঙ্কর চ্যাটার্জি। এখনো অনেক সময় বাকি বিজেপি সরকারের, কিন্তু তার মধ্যেই এই ধরনের দৃশ্য দেখা যাচ্ছে। এলাকা দখলের লড়াই, সেই একই গল্প আমরা বারবার দেখেছিলাম একটা চ্যানেলে, যে এলাকা দখলের লড়াই নিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। ঠিক একইভাবে নামটা এখানে পাল্টে গিয়েছে, দলের বিজেপি হয়ে গিয়েছে। আর এই 4 তারিখের পরের বিজেপি বড়ই ভয়ঙ্কর। 4 তারিখের পরে হঠাৎ করে অনেকেই গিরগিটি হয়ে যাওয়ার পরে পুরনো বিজেপিদেরকে আর জায়গা দিতে চাইছে না। ঠিক আপনারা মনে করে দেখবেন 2011 সালে সিপিএম যেভাবে পুরনো তৃণমূল কংগ্রেসদের তুলে ছুঁড়ে ফেলে দিয়েছিল দল থেকে, এইভাবেও এই বিজেপি দলের মধ্যে আস্তে আস্তে এই চিত্র দেখা যাচ্ছে। বারাসাতের বিজেপির সাংগঠনিক সভাপতি, সেই সভাপতির জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে তাদের সরকার যখন পশ্চিমবঙ্গে চলছে। আর এই একই দৃশ্য দেখা গেল বোলপুর থেকেও। বীরভূম
বীরভূমের বোলপুর, সেখানে বিজেপির যিনি প্রার্থী সেই প্রার্থীর বিরুদ্ধে এবার বিষোদ্গার করলেন প্রেস কনফারেন্স করে এলাকারই বিজেপির যুব মোর্চার সকল কর্মীরা। দেখুন, কিন্তু এই যে দিলীপ ঘোষের এগেনস্টে একের পর এক স্ক্যাম আছে এখন পর্যন্ত। তিনি 3 বার দাঁড়িয়েছেন বোলপুর বিধানসভা থেকে, 3 বার দাঁড়িয়েছেন। একবার 13,000 ভোট পেয়েছিলেন, একবার 6,000 সামথিং ভোট পেয়েছিলেন, আর এই প্রথম এই ভোট পেয়েছেন। আপনারা সবাই জানেন সেটা ওনার কোনো কৃতিত্ব নয়, কৃতিত্ব হচ্ছে জনগণের, হিন্দুত্বের ভোট হয়েছিল। তারপরে আমাদের তো দুর্ভাগ্যের বিষয় বা ওনার দুর্ভাগ্যের বিষয় আমি বলবো, যেখানে আমাদের বোলপুর সাংগঠনিক জেলায় কেতুগ্রাম, মঙ্গলকোটের মতো বিধানসভা জিতে গেল বিজেপি প্রার্থী, কিন্তু বোলপুরে 28% থেকে 30% মুসলিম ভোট থাকতেও তিনি জিততে পারলেন না। তাই এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ একটাই, উনি এখন পর্যন্ত সেটিং করে রাজনীতি করে এসেছেন। আজকে যদি সেটিং করে রাজনীতি না করতেন তাহলে দিলীপ ঘোষকে দায়িত্ব করে আমি বলতে চাই এখানে এই প্রেস মিটের মাধ্যমে, যদি আপনার দম থাকে কালকে আপনি চ্যালেঞ্জ করুন যুব মোর্চার সঙ্গে, আপনি একটা মিটিং করুন, আমরা একটা প্রোগ্রাম করছি, আমি কথা দিলাম আপনি 15টার বেশি লোক বার করতে পারবেন না। আজকে বিজেপির এই হাল যদি হয়ে থাকে বোলপুরে, সেটা শুধুমাত্র দিলীপ ঘোষের জন্য। দিলীপ ঘোষ কোনোদিন পার্টিটাকে বাড়তে দেয়নি, তার প্রমাণ হচ্ছে এই প্রথম দেখুন যুব মোর্চা এত খাটলো ওনার জন্য, আজকে উনি যুব মোর্চার এগেনস্টে এরকম বক্তব্য দিয়েছেন। এই যুব মোর্চা এত খাটলো ওনার জন্য। আরও একটা আপনাকে বলে রাখি, এই সেই দিলীপ ঘোষ যিনি ভোটের আগে, আমার কাছে তথ্য আছে, উনি ভোটের আগে যার এগেনস্টে আমরা করলাম, আপনার যে অভিযানটা চালালাম অবৈধ পার্কিংয়ের, সেই নিমাই দাসের সঙ্গে তিনি সোনাঝুরির একটা অবৈধ বেসরকারি হোটেলে বসে মিটিং করেছেন। কি দরকার ছিল ওনার মিটিং করার? যেখানে এইবারের ভোট হিন্দুর একত্রীকরণের ভোট চলছে, চারিদিকে হিন্দুরা একত্রিত হয়ে বিজেপিকে ভোট দেওয়ার প্ল্যানিং করছে। আমরা সবাই বুঝতে পেরেছিলাম, যতজন আছি সবাই বুঝতে পেরেছিলাম যে হিন্দুর ভোট কনসলিডেট হচ্ছে এবং সেটা বিজেপিতেই পড়বে। তাহলে কি এমন দরকার পড়েছিল দিলীপ ঘোষের যে নিমাই দাসের সঙ্গে বসে মিটিং করতে হবে? দ্বিতীয়, প্রত্যেকটা প্রোগ্রামের আগে উনি ক্যান্সেল করেছেন, নিজে থেকে ক্যান্সেল করেছেন। উনি আমাকে নিজে বলেছেন এইবার ভোট হিন্দুত্বের ভোট হবে, আমাদের যাওয়ার দরকার নেই, আমাদের এই করার দরকার নেই। তো আমার পুরোপুরি আমি আজকে মানে একদম শিওর যে উনি বিজেপি নাম করে নিজে টিএমসির সঙ্গে সেটিং করে আমাদের এই সিটটাকে হারিয়েছে, নাহলে এই সিটটা কোনো মতেই হারে না। শুনলেন আপনারা, এটা বোলপুরের কথা, আর এদিকে দেখালাম আপনাকে বারাসাতের কথা। এবং বিভিন্ন পশ্চিমবঙ্গ থেকে আগামী দিনে দেখবেন ধীরে ধীরে বিজেপির মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র কিন্তু ভয়ঙ্কর ভাবে ভেসে আসবে। আর এটার কারণও রয়েছে, ঠিক তৃণমূল কংগ্রেসের হাত থেকে সিপিএম এর কিছু লুম্পেন, নতুন তৃণমূল, পাঞ্জাবি পড়া তৃণমূল, তোলাবাজ তৃণমূল যেভাবে পুরনো দিনের তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে ঘর ঢুকিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার করে তৃণমূল কংগ্রেস দলকে কার্যত একদম শেষ করে দিয়েছিল, বিজেপির মধ্যেও সেই ধান্দাবাজেরা আস্তে আস্তে আসছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের অনেকেরই শ্বাসকষ্ট আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। সিপিএম এর সময় বহু সিপিএম এর নেতাদের শ্বাসকষ্ট হয়ে তৃণমূল কংগ্রেসে ঢুকে অরিজিনাল তৃণমূলদেরই ঘর ঢুকিয়ে দিয়েছিল। বিজেপির মধ্যেও এখন অরিজিনাল বিজেপিরা আস্তে আস্তে কোণঠাসা হবে এবং এই যে সমস্ত তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ, যাদেরকে আগামী দিনে ভালো তৃণমূল তকমা দিয়ে বিজেপিতে ঢোকানো হবে, তারাও ঠিক এই ধরনের কর্মকাণ্ড করবে। আপনারা ভাবতে পাচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার, যিনি তৃণমূল কংগ্রেসের একজন বড় হেভিওয়েট নেত্রী ছিলেন, তিনি বারাসাতের সাংসদ, এবং সে যখন বিজেপিতে যোগদান করবে, আগামী দিনে যদি তিনি বিজেপিতে যোগদান করেন, তাহলে তারও নিশ্চয়ই দলবল রয়েছে, আর সেই দলবল চাইবে বারাসাতে আধিপত্য বিস্তার করার। আর তখন পুরনো দিনের বিজেপি দলের যে সমস্ত কর্মীরা রয়েছে, নেতারা রয়েছে, তারা ধীরে ধীরে কোণঠাসা হবে। আর এক্ষেত্রে এই গোষ্ঠীদ্বন্দ্বের একটা প্রবল চারিদিকে গোটা পশ্চিমবঙ্গে কিন্তু এই বিজেপিকে ধীরে ধীরে গ্রাস করবে, যেভাবে তৃণমূল কংগ্রেসকে গ্রাস করেছিল। যদি বিজেপি ইতিমধ্যেই না নিজেদের দলকে কন্ট্রোল করে, তাহলে তৃণমূল কংগ্রেসের মতো সেই একই ধরনের রোগে বিজেপি দলকেও ভুগতে হবে। আসুন এরপরে আমি আপনাদেরকে আরো একটা দৃশ্য দেখাই। পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। কে সেই ব্যক্তি? আপনাদের সকলেই মনে থাকবে, বনি, ব্যারাকপুরের বনি। আপনাদের মনে থাকবে নির্বাচনের সময়, লোকসভা নির্বাচনের সময় অর্জুন সিংকে একেবারে চোখে চোখ রেখে ব্যাপকভাবে তাড়া করেছিল এবং অর্জুন সিংয়ের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিল এবং বনি বলছিল আমি ব্যারাকপুরের বনি বলছি। এইভাবেই তাকে দেখা গিয়েছিল 2024 সালে। সেই বনিকে গতকাল পুলিশ গ্রেপ্তার করেছে কাঁচরাপাড়া থেকে এবং তাকে কোমরে দড়ি পরিয়ে, খালি গায়ে স্যান্ডো গেঞ্জি পরিয়ে গোটা গ্রাম, সেই মধ্যযুগীয় বর্বরতার মতো পুলিশ গোটা গ্রাম তাকে ঘোরালো। আমি আপনাদেরকে দেখাবো সেই ভিডিও, দেখুন। এইখানেই তো 24 সালে তিনি বলেছিলেন আমি বনি। এই যে সেই বনিকে দেখছেন, অর্জুন সিংকে বলেছিল আমার নাম বনি, সেই বনির অবস্থা দেখুন। তার নেতারাও তার পাশে নেই। নেতারা কোথায় এখন সেই প্রশ্ন করা হলে কিন্তু সে চুপ করে রয়েছে। তার পাড়া থেকে শুরু করা হয়েছে বনিকে কোমরে দড়ি বেঁধে একেবারেই স্যান্ডো হাফ প্যান্ট পরিয়ে বনিকে তার পাড়া থেকে ঘোরানো হচ্ছে। বিজেপির যে কর্মীরা তারা কিন্তু প্রত্যেকে আজকে এখানে উপস্থিত এবং তার পাড়ার লোক কিন্তু এই দৃশ্য দেখছে। এক্সক্লুসিভ সেই চিত্র, পশ্চিমবঙ্গের এই চিত্র বেশ কয়েকটি দেখেছেন। গাছড়াপাড়ায় যে এটাও সম্ভব, দেখছেন তো, কোমরে দড়ি দিয়ে হাফ প্যান্ট পরিয়ে। 3 নম্বর ওয়ার্ডে বনিকে ঘোরানো হচ্ছে। বনি একটা
করে রেখেছিল। একটা বনি নামে এটা এই অঞ্চলে একটা আতঙ্ক ছিল। দেখুন, আমি বনির ফ্যান নই বা এখানে বনির জন্য প্রতিবাদ করতে আসিনি। বনিকে পুলিশ যেভাবে গ্রেপ্তার করেছে একেবারেই আইনসিদ্ধ গ্রেপ্তার করতেই পারে। তার এগেনস্টে যা অভিযোগ রয়েছে সেই অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়ে থাকে আদালত তাকে শাস্তি দেবে। কিন্তু পুলিশ যেভাবে ইদানিংকালে পুলিশকে দেখতে পাচ্ছি যেভাবে এইভাবে মানবাধিকারকে লঙ্ঘন করে কাউকে কোমরে দড়ি পরিয়ে গোটা গ্রাম জুড়ে ঘোরানো, এটা মধ্যযুগীয় বর্বরতায় রাজাদের সময় হয়ে থাকতো। গণতন্ত্রে এর কোনো জায়গা নেই। সংবিধান বলছে এটা কিন্তু পুলিশ করতে পারে না। সংবিধানে পরিষ্কার অর্থে লেখা রয়েছে পুলিশ এইভাবে কোনো মানুষকে পর্যদুস্ত বা মানবিকতার খাতিরে অপমান করতে পারে না। এটা সরাসরি ভারতবর্ষে মানবাধিকার লঙ্ঘন। বনি যে কাজ করেছে, যে অন্যায় করেছে, সেই অন্যায়ের জন্য বনিকে গ্রেপ্তার করা হবে, আদালতে পেশ করা হবে। আদালত যা শাস্তি দেবে তাতে যদি তাকে যাবজ্জীবন দেয় কিংবা ফাঁসির সাজা দেয় তাতেও মানুষের কিছু বলার থাকবে না। কিন্তু মানবাধিকারকে লঙ্ঘন করে এইভাবে কোনো মানুষকে হিউমিলিয়েট করা যায় না। যেভাবে তাকে ঘোরানো হচ্ছে তার গোটা পরিবার অবসাদে চলে আসতে পারে। হতে পারে তার পরিবারে কোনো নির্দোষ সন্তান রয়েছে, হতে পারে তার নির্দোষ বউ রয়েছে, স্ত্রী রয়েছে, মা রয়েছে। তারা এই অপমান সহ্য না করতে পারে আগামী দিনে কঠোর সিদ্ধান্ত নিতে পারে, এমনকি পর্যন্ত হতে পারে। তাই এই অমানবিক, যেটাকে মানবাধিকার কমিশনের সরাসরি ভায়োলেশন বলে, সেই ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিকভাবে পুলিশ কিন্তু করতে পারে না। পুলিশ এমনকি বিভিন্ন রায়ে বলাও রয়েছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের এমন একাধিক রায় বেরিয়েছিল যে রায়তে পুলিশকে বলা হয়েছিল যে তারা নির্দিষ্টভাবে কাকে হাত করা পরাতে পারবে এবং কাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যেতে পারবে। অর্থাৎ সুরক্ষার স্বার্থে কাউকে হাত করা পরাতে পারে পুলিশ, কোমরে দড়িও লাগাতে পারে পুলিশ। কিন্তু এইভাবে কাউকে গোটা শহর জুড়ে, রাস্তা জুড়ে, গ্রাম জুড়ে এবং তাকে জামা কাপড় খুলিয়ে দিয়ে ঘোরাতে পুলিশ কিন্তু আইনত পারে না। এটা সরাসরি মানবাধিকার লঙ্ঘন। তবে বনিও কিন্তু ধোয়া তুলসী পাতা নয়। সে যে দোষ করেছে প্রশাসন তার উপযুক্ত ব্যবস্থা নেবে, প্রশাসন তাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবে এবং এই বনিকে শাস্তি দেবে আইনানুগ। এইভাবে মানবাধিকারকে উল্লঙ্ঘন করে কখনোই পুলিশ দিতে পারে না। এটাও কিন্তু আইনত অপরাধ। আমার নাম বনি। কি করবি? আমার নাম বনি। আমার কিচ্ছু করতে পারবি না, তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। এখন নারায়ণ আপডেট চলছে, তোর কিচ্ছু করতে পারবি না, বাড়াবাড়ি করিস না। হ্যাঁ, যে ভিডিওটা আপনাদের দেখালাম এটা এই বনির লোকসভার আমলের ভিডিও। লোকসভা তৃণমূল কংগ্রেসের যখন প্রবল বাহুবল ছিল তখন অর্জুন সিংকে ঠিক এইভাবেই বনি জবাব দিয়েছিলেন। আজ হয়তো বনিকে ঠিক সেই কারণেই গ্রেপ্তার করা হয়েছে, নাকি তার এগেনস্টে আরো রকম তোলাবাজির অভিযোগ রয়েছে সেটা পরের বিষয়। কিন্তু বনিও খুব একটা বড় রামকৃষ্ণ নয়, বনিও কিন্তু একজন লুম্পেন এবং এই লুম্পেনের নামে যে অভিযোগ রয়েছে সেগুলোকে নিয়ে গ্রেপ্তার তাকে করা উচিত। কিন্তু ওই আবার বললাম, সংবিধানের 21 নম্বর ধারা অনুযায়ী প্রত্যেকজনের মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার রয়েছে, আর এই অধিকারকে এইভাবে পুলিশও কিন্তু কেড়ে নিতে পারে না। উর্দি রয়েছে বলেই অহংকারের সঙ্গে কোনো মানুষকে এইভাবে ঘোরানো যায় না। মানবাধিকার কমিশনে যদি অভিযোগ করা হয় এই বিষয়ে নিশ্চয়ই মানবাধিকার কমিশনে অভিযোগ করাও যেতে পারে এবং পুলিশকে এই ঘটনার জন্য আগামী দিনে মানবাধিকার কমিশনের সামনে জবাবও দিতে হতে পারে। আর চারিদিকে যেভাবে গিরগিটির মতো মানুষ রং পরিবর্তন করছে, যেভাবে একাধিক তৃণমূল কংগ্রেসের চেটেপুটে খাওয়া নেতা মন্ত্রীদের শ্বাসকষ্ট শুরু হয়েছে, আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কটা এমপি, কটা সাংসদ বা কটা বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছে, এমনটা থেকেই পর্দা ফাঁস করলেন একসময় কংগ্রেসের নেতা, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের নেতা আর এখন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ মহাশয়। তিনি কি বললেন? বিজেপির দরজা খুলে দিলে কটা সাংসদ আগামী দিনে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে আসতে পারে, শোনাবো আপনাদের, দেখুন। 20 জন সাংসদ, কেন্দ্রীয় বিজেপি এবং রাজ্য নেতৃত্ব শুভেন্দু এবং শ্রমিকরা যদি দরজা খুলে দেয় 20 জন সাংসদ আসতে প্রস্তুত। যখন তৃণমূল কংগ্রেস শাসনে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেন যে আমি যদি দরজা খুলে দিই বিজেপি দলটাই উঠে যাবে। আজ বিজেপি ক্ষমতায় রয়েছে, সৌমিত্র খান বাবু বলছেন যে তৃণমূল কংগ্রেসের জন্য যদি দরজা খোলা হয় 20 জন সাংসদ আসার জন্য তৈরি হয়ে রয়েছে। কবে এই দরজা খোলা হবে? বিজেপির জন্য তো দরজা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুলতে পারলেন না, তৃণমূল কংগ্রেসের জন্য দরজা কি বিজেপি আগামী দিনে খুলবে? কোন কোন সাংসদ ইতিমধ্যেই বিজেপিতে যাওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন, সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিক মহলের মধ্যে যারা ইন্টারেস্ট রাখে তারা কিন্তু মুখিয়ে রয়েছে, তাকিয়ে রয়েছে দেখার জন্য। আর আমরাও এই বিষয়ে নজর রাখবো, কখন কি খবর পাচ্ছি আপনাদের সামনে তুলে ধরবো, একেবারে কালার না দেখে, রং না দেখে, কারুর হয়ে পক্ষপাতিত্ব না করে, শুধুমাত্র আপনাদের জন্য। সকলে ভালো থাকবেন। আজকের এপিসোড এই পর্যন্তই রইল, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণে সাবধানে থাকুন, সুরক্ষিত থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।